আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ডাক্তার জাহিদের। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে তারাই ভোটের বিপক্ষে, দাবি জামায়াতের। কোন রাজনৈতিক দল বললেই নির্বাচন বন্ধ হবে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। ভোটে কালো টাকার ব্যবহার রোধে সচেষ্ট সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সচিবালয়ের ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। প্রতিনিধিদের সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। বিচার বিলম্বের অপচেষ্টা হলে কঠোর হবে ট্রাইব্যুনাল। এবং বিপদসীমার উপরে নদীর পানি খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট। কয়েক জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত তার সরকার। সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে রাত 9:10 ঢাকায় পৌঁছান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। পরে বক্তৃতায় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিয়েছে উল্লেখ করে তিনি ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। Today we are working to build a new Bangladesh. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. একই সাথে 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. এ সময় নিজের 3-0 তত্ত্ব উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথ। Economy includes everyone, and each person has a fair chance to make a contribution to the world. এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশীদারিত্ব বাড়াতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিডেক। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। জনগণ এখন নির্বাচনমুখী। ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরো বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। ধর্মভিত্তিক একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতেই বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এদিকে 15 আগস্ট বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিনে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। এ সময় কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দেখুন মইনুর হাসানের রিপোর্ট।
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে উদ্গ্রীব হয়ে আছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সরকারের একটি অংশ, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন, কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। এদিকে গুলশানের একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। জনগণের অধিকার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা, সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনো না। তারা দায়বদ্ধ সরকার, নির্বাচিত সরকারকে। অন্যদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে ধর্মভিত্তিক একটি দল নানা অপপ্রচার চালাচ্ছে। গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো 5ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, তো গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এর বাইরে কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা যাবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ার কালিয়াইশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপির প্রতি দেশের জনগণের সমর্থন দেখেই নির্বাচন আয়োজনে বিরোধিতা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ 2 শিশুকে চিকিৎসা সহায়তা এবং অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও দলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারবেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর বিজয়নগরে 7 দফা দাবিতে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এদিকে খুলনার ডুমুরিয়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশ পরিচালনায় এবার জামায়াত ইসলামীকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশে জামাতের কাছে অগ্রাধিকার পাবে তরুণরাই। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। রাজধানীর বিজয়নগরের সমাবেশস্থলে অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মীরা। এ সময় জামায়াতের নেতৃবৃন্দরা বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখালে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই
আপনাদের কাছে জানতে চাই, এত কায়দাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই তামাশা বাংলার জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা প্রধান উপদেষ্টার মৌলিক দায়িত্ব। নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উচ্চমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এদিকে খুলনায় এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামীতে দেশ পরিচালনা করার সুযোগ পেলে সবার আগে তরুণদের প্রাধান্য দেবে জামাত। জামাত ইসলামের কাছে যুবকরাই হবে প্রথম অগ্রাধিকার, তাদেরই চাকরি হবে, তারা লেখাপড়া শিখবে, তারা দেশ গড়বে, তারা চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে। এ সময় জামায়াত নেতা কর্মীদের সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। কোনো দল রাজনৈতিক বক্তব্য দিলেই নির্বাচন বন্ধ হয়ে যাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অ্যাপের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম পরিচালনার নানা সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে তার মন্ত্রণালয়। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে রাজনৈতিক দলগুলোকে সচেতনতার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এখন রাজনৈতিক জিনিস আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি ওনাকে এনকারেজ করে টাকা পয়সা দিয়ে বেশি করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তাহলে আমি তো অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কেউ রাজনীতির মাঠে নির্বাচন বন্ধের বক্তব্য দিলেই নির্বাচন বন্ধ হয়ে যায় না। রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনীতি আমি তো বামপন্থী রাজনীতি, আমি কত কথা বলছি, বন্ধ করে দেওয়া, হল বন্ধ করে দেওয়া। ঋণ খেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে ভোটে প্রার্থী হবার সুযোগ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি নিয়মে ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত সারা দেশের শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে তারা সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন। তবে দাবি পূরণ না হলে আবারও সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি নিয়মে ভাতা প্রদানের দাবি নিয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই মহা সমাবেশের আয়োজন করেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এতে সারা দেশ থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা অংশ নেন। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, সরকারি বিদ্যালয়ের মতোই বেসরকারি শিক্ষকরাও একই সিলেবাসে একই শ্রমে শিক্ষার্থীদের পড়ালেও তারা সুবিধা বঞ্চিত। সরকারি যে বৈষম্যটা, তাদের 45% থেকে 50% বা 60% বাসা ভাড়া দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় শুধু 1000 টাকা। সারা বাংলাদেশের কোথাও কি 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া মানে পাওয়া যায় নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি মাস শেষে বেতন পাই 13,750 টাকা। সবকিছু মিলে আপনি চিন্তা করুন তো, এই জামানায় এসে 13,750 টাকা চলা যায়? এমপিও ভুক্তি হওয়ায়
বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের নামমাত্র বেতন দিচ্ছে অভিযোগ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে সরকারের কাছে দাবি জানান তারা। আমরা প্রতিষ্ঠান থেকে কিছু পাচ্ছি না, কারণ প্রত্যন্ত অঞ্চলের যে বিদ্যালয়গুলো আছে বিভিন্ন সমস্যার সম্মুখীন। 10% স্টুডেন্টদেরকে সরকারি শিক্ষকরা পড়াচ্ছেন, আর বাকি 90% স্টুডেন্ট আমরা পড়াচ্ছি। বিদেশের মতো এবং মধ্যপ্রাচ্যের মতো সারা বিশ্বে আমেরিকাতে যেভাবে প্রতিষ্ঠান চলে সব জাতীয়করণ আমরা চাই। এক পর্যায়ে শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। সচিবালয়ের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেয়। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষকদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করে। মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে উনি বলেছেন এই পার্সেন্টেজ আকারের এই যে প্রস্তাবনা পাঠানো হবে সেটি অর্থ মন্ত্রণালয়ে উনি প্রেরণ করবেন। এটি মূল আশ্বাস। বোনাস 50% ছিল, আগামী ঈদ থেকে ওনাদের বোনাস 75% করার জন্য অলরেডি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। মেডিকেল ভাতা 500 টাকা থেকে 1000 টাকা বৃদ্ধির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। শিক্ষকদের এই কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব এবং আশপাশের এলাকায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির 3টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্য সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ। আগামী 28 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেছেন নিম্ন আদালত। এদিন দুদকের কর্মকর্তারা সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নামে 30 কাঠা প্লট বরাদ্দ দেন স্বৈরশাসক শেখ হাসিনা। জিএম তসলিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বিষয়টি জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান শেখ রেহানার মেয়ে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে শেখ রেহানা সহ ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিকের নামেও 30 কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়। বুধবার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে এমনটি সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। প্লট বরাদ্দ দিতে সে সময় টিউলিপ সিদ্দিক খালা শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করে বলেও জানান সাক্ষীরা। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হিসাবে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব এবং চাপ প্রয়োগ করে তিনি তার মাতা রেহানা সিদ্দিক, শেখ রেহানা, তার ভ্রাতা রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। আদালতকে তারা জানান, 2022 সালের 8ই নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও তৎকালীন রাজুক চেয়ারম্যানকে প্লট বরাদ্দের নির্দেশ দিয়ে চিঠি পাঠান সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন। অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী তাকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে সাক্ষী দেন দুদক কর্মকর্তারা। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক এবং তার খালা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী, সুতরাং সেখানে তো সেই প্রভাবটা খাটিয়েছেন অবশ্যই টিউলিপ সিদ্দিকী, সেই জন্য টিউলিপ সিদ্দিক এখানে আসামি হয়েছে। এর আগে একই অভিযোগে দায়ের করা পৃথক 3টি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত সোমবার। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। বিচারের কাজ বিলম্বিত করার অপচেষ্টা করা হলে টুটি চেপে ধরা হবে। রাষ্ট্র ও আসামিপক্ষকে এভাবেই সতর্ক বার্তা দিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। একই সাথে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 21 আগস্ট অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয় বলে জানান আদালত। আর চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় হত্যাকারীরা হিন্দি ভাষায় কথা বলেছিল বলেও জবানবন্দিতে জানায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি।
5 আগস্ট 2024 এভাবে 5 মরদেহ ও জীবন্ত একজনকে পোড়ানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। ওই ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে 2 জুলাই 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। 7 আগস্ট অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। বুধবার আসামিপক্ষের শুনানিতে আদালতের সময়ক্ষেপণের প্রেক্ষাপটে হুঁশিয়ারি দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। অন্যদিকে এই অপরাধের সাথে জড়িত না থাকার দাবি আসামি পক্ষের। আমি ওখানে পালাই গেছি, এইটাই আমার দোষ হয়ে গেছে, যে আমি পালাই গেছি, আমি জীবিত আছি, এটাই আমার দোষ। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। এদিন চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন। ইধার আও, অর্থাৎ একজন আর একজন সৈন্যকে বলছে এইদিকে আসে। চানখারপুলে 6 জনকে হত্যার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20 আগস্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো গেট। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তিস্তা নদীর অতিরিক্ত পানির চাপে রংপুরের গঙ্গাচড়া সেতুরক্ষা বাঁধের প্রায় 7 মিটার ব্রদ ধসে গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। উজানের পাহাড়ি ঢলে রংপুরে বেড়েছে তিস্তা নদীর পানি। এতে তিস্তা নদীবেষ্টিত রংপুরের 3 উপজেলার নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে সেতু ও রংপুর লালমনিরহাট সড়ক। ভারত থেকে নেমে আসা পানিতে বেশ কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। বুধবার সকালে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল প্রায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের বর্তমানে যে পানির লেভেল আছে সেটা ডেঞ্জার লেভেল থেকে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা নাকি আপনার সকালে ছিল প্রায় 7 সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। স্থানীয়দের অভিযোগ, গঙ্গাচড়া সেতুরক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দুর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধসে যাওয়া স্থানে প্রায় 70 ফুট গর্ত তৈরি হয়েছে। পানিতে উঠান আমার খাওয়া দাওয়ার গরু বাছুর সবই সমস্যা, হাত তুলাতে রানতে পাই না। অতিরিক্ত পানির চাপে নিম্ন অঞ্চলের পাশাপাশি চরাঞ্চল এরই মধ্যে তলিয়ে গেছে। বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের স্কুলেতে পানি উঠেছে, আমাদের মাঠে পানি উঠেছে। ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না, আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মিজান শাহজাহান, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 104 জনের মৃত্যু হলো। দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 325 ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 25,324 জন। রাজধানীর পাশাপাশি মফস্বলেও এডিস মশা ছড়িয়ে পড়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল। আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নতুন
এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকায় নাম থাকা বৈধ শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তিনি বলেন, কোনো প্রার্থী অপরাধের সাথে জড়িত থাকলে ভোটের আগের দিন পর্যন্ত তার প্রার্থিতা বাতিলের ইখতিয়ার আছে কমিশনের। মনির হোসেন তপুর রিপোর্ট। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য জুলিয়াস সিজারকে নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ফ্যাসিবাদ ও সহিংসতার সাথে জড়িত কেউ ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফ্যাসিস্ট আমলে যারা আমাদের হামলার সাথে জড়িত ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল, এটা আমি আশা করি এটা আমাদের চিফ রিটার্নিং অফিসার আমাদের যে জসিমউদ্দিন স্যার আছে, উনি যেন জিনিসটা পরখ করে দেখে। হল ভিত্তিক রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমরা রাজনীতি চর্চা করব, অবশ্যই করব, সেটা মনোযোগে করব, সেটা আমরা ক্যাম্পাস অন্য জায়গায় করব, কিন্তু হল ভিত্তিক রাজনীতির চর্চাটা আমরা চাই না। হলে অসংখ্য সমস্যা আছে এবং প্রশাসন এই সকল সমস্যা আসলে মিট করতে পারতেছে না। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয় না বলেও জানান তিনি। তারা বৈধ ছাত্র, তার কোনো দলীয় পরিচয় ফর্ম দেওয়ার সময় আমরা কখনো জিজ্ঞাসাও করব না, জিজ্ঞাসা করার সুযোগও নাই। আমরা দেখতেছি তার আইডিয়া আছে কিনা, সে বৈধ কিনা, সে যে দলের হোক কিচ্ছু আসা যায় না। ফর্ম তোলার আগে হয়তো সে কোনো একটা রাজনৈতিক দলের অধীনে থাকে, কোনো একটা গ্রুপের অধীনে থাকে, কোনো একটা সামাজিক গ্রুপের অধীনে থাকে, থাকতেই পারে, এটাই বিউটি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছে। আমাদের কাছে মনে হচ্ছে স্টিল কেউ এখানে থাকতে পারে যারা অপরাধের সাথে জড়িত। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকায় নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে তার অপরাধের বৈধ কাগজপত্র যদি থাকে, সে প্রমাণিত অপরাধী, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। প্রার্থীরা একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করতে পারলেও লড়তে পারবেন একটি পদে। 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। এই সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনাও নেই। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনা উত্তরাধিকার সূত্রেই ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ফ্যাসিবাদ সৃষ্টিতে ব্যবসায়ী, আমলা, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই ভূমিকা রেখেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর যৌথ আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার মধ্যে যে ফ্যাসিস্ট জিন, এটা কিন্তু এসেছিল বংশ পরম্পরা। তার পিতাও একজন ফ্যাসিস্ট ছিলেন। মিডিয়া দমন, মিডিয়া যে বন্ধ করা, এটা দেখতে পেয়েছিলেন শেখ হাসিনার জামানায়। এটা উনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন এবং তার পিতার স্টাইলেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু তিনি আরো নির্মম, আরো দানবীয় ভাবে রাষ্ট্র চালাতে পেরেছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে চাটগাইয়া ফেস্টিভ্যাল, যেখানে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, নেহারি, ভর্তা সহ প্রায় 40 পদের খাবার।
পাশাপাশি বিদেশি খাবারও স্থান পেয়েছে এই উৎসবে। সন্ধ্যায় 9 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন হোটেলের জেনারেল ম্যানেজার ডেভিড ও'হ্যানলন। এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ অলিভিয়ার লোরো, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং রেজন মারুফ সহ অন্যান্যরা। বুফে ডিনারের মূল্য জনপ্রতি 9,500 টাকা। চলবে 14 আগস্ট থেকে 23 আগস্ট সন্ধ্যে 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত। এখনো রিপোর্টে কালা ভুনা তো নতুন হয়েছে, তারপরে মনে হয় সুটকি তো আছে, ফালুদার নামও আছে ইন্টারন্যাশনাল। আপনি যদি ইয়েতে যান, আপনি যদি গুগলসে যান দেখবেন চাটগাঁয়ে ফালুদা ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার কুজিন অলসো। সো ইন অল দ্য ওয়ে এই যে ইন্টারকনের যে প্রয়াসটা, ইন্টারকন ঢাকার যে প্রয়াসটা লোকাল কুজিনকে প্রমোট করার জন্য আমার মনে হয় ইটস অ্যান ইউনিক এক্সাম্পল ফর আদার হোটেলস অলসো। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ধুকে ধুকে চলছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। এর মূল কাঁচামাল আসে ফাউন্ড্রি শিল্প থেকে, আর এই ফাউন্ড্রি শিল্পের দুরবস্থার প্রভাব পড়েছে ওয়ার্কশপগুলোতে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন কর্মদক্ষ অনেক শ্রমিক। টিকতে না পেরে কেউ কেউ ব্যবসা ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। আমদানি নির্ভর হয়ে পড়ছে ফিনিশিং যন্ত্রাংশে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব, জানাচ্ছেন শরীফুল ইসলাম। 1 দশক আগেও বগুড়া রেলওয়ে মার্কেট, সূত্রাপুর ও বিআরটিসি মার্কেট কর্মচাঞ্চল্য ছিল লেস শ্রমিক ও লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখন সেই মার্কেটের দোকানগুলোর অনেকটাই বন্ধ। অনেকে বসে আছেন অলস। কাজ না থাকায় দিন শেষে খালি হাতেই ফিরছেন বাড়ি। কেউ আবার এই কাজ ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। আগের থেকে চা বানা কমে গেছে, আগে চা বাসলো বেশি, এখন চায়না প্রোডাক্ট বেশি আসছে, তো এই জন্য আমাদের চা কমে গেছে। আমাদের এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ, আমরা অনেক ঝুঁকির মাধ্যমে কাজ করি। হয়তো আমরা চোখে মাল বাঁধিছি, উঠতে যায়, এটা হয়, বাড়াল ভেঙে যায়, অনেক সমস্যা হয়, চোখের মধ্যে কুড়ি যায়, অনেকেরই চোখ নষ্ট হয়ে গেছে। শ্যালো ইঞ্জিনের কাজ, রিপেয়ারিং কাজ, ওই কাজটা করতাম, কিন্তু ওই কাজ আর নাই। এখন আমরা প্রশাসনে কাজ করি, এই দেশে রয়েছি। দেশীয় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের আমদানি নির্ভরতা কমাতে হবে বলে জানান ব্যবসায়ীরা। সরকার বাইরে থেকে আমদানি করে মালরা আমদানির মালের দামও বেশি এবং লাস্টিংও কম করে। দেশীয় মালের দামও কম, লাস্টিং বেশি করে, তারপরেও মানুষ বিদেশি লিয়া পাগল। ক্যাশ খাটায়, যদি ক্যাশ বাইরে হয়ে না আসে তাহলে তো ব্যবসা থাকবে না। সারাদিনে আপনি বিক্রি অর্ডারও নাই, বিক্রিও নেই। আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভর দক্ষ শ্রমিক গড়ে তোলা এবং দেশীয় শিল্পের বিস্তারে আমদানি শুল্ক না কমালে হারিয়ে যেতে পারে এই শিল্প। বিদেশি যে কাঁচামালের দরকার হয় সেগুলো শুল্ক কিছু কমানো দরকার। প্রযুক্তির দিকে এর একটা অংশ বিনিয়োগ করা হয়, তাহলে বগুড়ার মানুষের যেমন এই শিল্পটা বাঁচবে। সরকারের সুদৃষ্টি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, কম সুদে ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে দেশের সম্ভাবনাময় এই শিল্পটি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী অক্টোবরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দীর্ঘদিনের মিত্র ও কৌশলগত অংশীদার ভারতের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আভাস দেন তিনি। তিনি জানান, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেকগুলো বাণিজ্য চুক্তি ও বৈঠক মুলতবি অবস্থায় আছে, যদিও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও আলোচনার ক্ষেত্রে ভারতের খানিকটা অবাধ্যতা লক্ষ্য করা যাচ্ছে। এরপরও ভারতসহ আরও কয়েকটি বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে। এদিকে রপ্তানি শুল্ক নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদী। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তারা। এবার খেলার খবর।
প্রতিবেশী দেশ নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে লাল সবুজের দল। গত 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে টানা 2 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি ক্লাব কাপ নিয়ে ব্যস্ত থাকায় তারা আপাতত যোগ দিতে পারছেন না। কাতার থেকে দেশে ফিরে তারা 15 সেপ্টেম্বরের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তনের প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ডাক্তার জাহিদের। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে তারাই ভোটের বিপক্ষে, দাবি জামায়াতের। কোন রাজনৈতিক দল বললেই নির্বাচন বন্ধ হবে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। ভোটে কালো টাকার ব্যবহার রোধে সচেষ্ট সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। প্রতিনিধিদের সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। বিচার বিলম্বের অপচেষ্টা হলে কঠোর হবে ট্রাইব্যুনাল। এবং বিপদসীমার উপরে নদীর পানি খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট। কয়েক জেলা নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।